আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত 2021 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছে তোমাদের দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার সিলেবাস সম্বন্ধে। সেখানে বিজ্ঞান বিষয়ের 3টি অধ্যায় জড়িত আছে। সেখানে তার মধ্যে প্রথম যে অধ্যায়টা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। গত ক্লাসে আমরা কোষ কাকে বলে, কোষ বিভাজন কাকে বলে, কোষ বিভাজনের প্রকারভেদ, মাইটোসিসের সংজ্ঞা বৈশিষ্ট্য, মিওসিসের সংজ্ঞা, দুটার পার্থক্য, মাইটোসিস কোথায় হয় কোথায় হয় না, এই ধরনের বিষয়টুকু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নতুন কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তো এক নজরে আজকে বিষয়বস্তুগুলো একটু দেখে নেই। এসো, আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু সমূহ হলো যে মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতি শিখব, সাইটোকাইনেসিস কি সেটা শিখব, মিওসিস কোষ বিভাজনের পদ্ধতিগুলো জানবো এবং বংশগতি নির্ধারণে ক্রোমোজোম, ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা সম্বন্ধে জানবো। এই 4টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে এসো 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করি, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি। গত ক্লাসে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা আমরা পড়েছিলাম যে কোষের যে গঠনটা সেটা 6-7-এ পড়ে এসছো। এখন সেই কোষটা ভাগ হয় কিভাবে, বিভক্ত হয় কিভাবে, সেগুলো তোমরা অষ্টম শ্রেণীতে জানবে। তাহলে মাইটোসিসে বলেছে যে মাতৃ যে কোষটা ভাগ হবে, সেই কোষটা একবার, নিউক্লিয়াসটা একবার ভাগ হবে, ভাগ হয়ে তোমার যে ক্রোমোজোম নতুন কোষগুলো সৃষ্টি হবে সেগুলো দেখতে ওই মাতৃকোষের মতোই হবে। হ্যাঁ, ক্রোমোজোম সমান থাকবে, নিউক্লিয়াস ভাগ হয়ে দুটো হয়ে যাবে কিন্তু ক্রোমোজোম সংখ্যা একই থাকবে এবং তোমার দেখতে ওই মাতৃকোষের মতোই হবে। এটাই ছিল মাইটোসিসের বৈশিষ্ট্য। তাহলে দেখো, মাইটোসিস চিত্রের সাথে মিলিয়ে আমিও চিত্র রেখেছি। এখানে খুব একটু অস্পষ্ট, কিন্তু বই দেখে আমরা মিলাবো এবং বই দেখে শিখবো। দেখো, প্রথমে প্রোফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কয়টি পর্যায়? 5টি। নামগুলো বানান সহকারে মুখস্থ করবে, লিখবে। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। সঠিক উচ্চারণ, সঠিক বানান লিখতে সহায়ক তোমাদের বলেছি। প্রোফেজ, ঠিক আছে? প্রথমে এসব প্রোফেজ। এই 5টি ধাপ অতিক্রম করে একটা কোষ বিভক্ত হয়ে 2, 4, 8 এরকমে পরিণত হয়। টোটাল কয়টা ধাপ অতিক্রম করে? 5টা। তো প্রথমে এসব প্রোফেজ দশাটা কি? প্রোফেজে প্রথমে মাতৃকোষটা, মাতৃকোষ বলতে যেটা অরিজিনাল কোষের গঠন পড়েছো, উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটো দেওয়া আছে, দুটো আঁকতে হবে না, শুধু উদ্ভিদ কোষে টিক চিহ্ন দাও। উদ্ভিদ প্রথমটা আঁকবে, প্রথমটা পরীক্ষার খাতায় করবে, প্রাণী কোষ দিতে হবে না, প্রাণী কোষে কাটা চিহ্ন দাও। দেখো, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, ঠিক আছে? তো পুরো কোষটা প্রথমে মাতৃকোষ, তারপর সেকেন্ড স্টেপ কি? প্রথম অবস্থা, শেষ অবস্থা। প্রোফেজে এইভাবে তৈরি হয়। ক্রোমোজোম, দেখো এখানে প্রথমে একটা কোষের মধ্যে নিউক্লিয়াসের সাথে কি থাকে? পেঁচানো ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তুগুলোই ক্রোমোজোমে পরিণত হয়, ঠিক আছে? কিভাবে দেখো, আমি একটু দেখাই। এই যে ক্রোমোজোমগুলো, হ্যাঁ, একটা আরেকটার সাথে যুক্ত হয় সেন্ট্রোমিয়ার, এই যে গোল সেন্ট্রোমিয়ার মাঝখানে। তারপর এই সেন্ট্রোমিয়ারের সাথে দুটো একসাথে যুক্ত হয়ে এরকম ক্রোমোজোম সৃষ্টি করে, ঠিক আছে? আবার এই ক্রোমোজোমটা 2 ভাগ হয়ে, এই সেন্ট্রোমিয়ার থাকলো, দুটো ভাগে ভাগ হয়ে এইরকম অনেকটা ফুলের মতো, ঠিক আছে? ক্রোমাটিন তন্তুগুলোই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে একসাথে যুক্ত হয়, ঠিক আছে? হয়ে আবার মাঝখান থেকে ভাগ, এগুলোকে ক্রোমাটিড বলে, এক একটাকে ক্রোমাটিড বলে। আর পুরোটাকে বলা হয় ক্রোমোজোম, পুরোটাকে বলা হয় এক একটা ক্রোমোজোম। মাঝখানে গোল সেন্ট্রোমিয়ার, 2 পাশে ক্রোমাটিড সংযুক্ত হয়ে একটা পুরো ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এখানে দেখো শেষ অবস্থায় ক্রোমোজোম, এই যে ক্রোমাটিন তন্তুগুলো সেন্ট্রোমিয়ারের মাধ্যমে যুক্ত হয়ে এক একটা ক্রোমোজোমে তৈরি হয়ে গেল প্রোফেজ। কোষের মধ্যে প্রোফেজ, এখন সে বিভক্ত হওয়ার জন্য রেডি, ঠিক আছে? দেখো, প্রোফেজের পরের দশা কি? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে বিষুবীয় অঞ্চলের সৃষ্টি হয়, ক্রোমাটিন তন্তুর সৃষ্টি হয়। তন্তু যেগুলো আকর্ষণ করে, কাকে আকর্ষণ করবে? সেন্ট্রোমিয়ারকে। মেটাফেজে বোঝো, প্রোফেজে ক্রোমোজোমটা তৈরি হলো ক্রোমাটিন,
সেই ক্রোমোজোমটা এখানে কোষের ভিতরে ক্রোমাটিন তন্তু তৈরি হয়ে সেখানে ক্রোমোজোমগুলো দেখো চারটা চারটা করে ভাগ হয়ে গেছে, দেখেছো? এই যে বইতে আরো স্পষ্ট, এক একটা এই যে এইরকম সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এইরকম চারটা চারটা করে প্রোমেটাফেজ হলো। আর আরেকটা বৈশিষ্ট্য আছে নিউক্লিয়াসে, এটা কোষ তো নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসের ভিতরে গোল একটা কি আছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস বিলুপ্ত হতে শুরু করে, এটা বিলুপ্ত হয়ে যাবে কারণ নিউক্লিয়াসটা ভাগ হয়ে যাচ্ছে। নিউক্লিয়াস একবার ভাগ হবে, নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যাচ্ছে ভাগ হয়ে। দেখো পরের মেটাফেজে নিউক্লিয়াস থাকে না, বিলুপ্ত হয়ে যায়। তারপর এখানে বিষুবীয় অঞ্চল বলে এই দুটোকে, বইতে দেখানো আছে। বিষুবীয় অঞ্চল আছে, বিষুবীয় অঞ্চলে যে ক্রোমাটিন তন্তুগুলো আছে সেই ক্রোমাটিন তন্তুর সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, ঠিক আছে? সেন্ট্রোমিয়ার এখানে প্রোমেটাফেজে বাইরে থাকে, কিন্তু মেটাফেজে গিয়ে আকর্ষণ তন্তুর সাথে যুক্ত হবে। এক একটা এই যে আকর্ষণ তন্তুর সাথে যুক্ত, কিন্তু ক্রোমোজোম ঠিক আছে। তারপর এনাফেজে গিয়ে এই জায়গাটা ভাগ হয়ে যায়, এইটুকু ক্রোমোজোম দুইটা এইদিকে চলে যাবে আর এই দুটা ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার নিয়ে নিচে চলে আসবে, ঠিক আছে? আকর্ষণ তন্তু এগুলো বিলুপ্ত হয়ে যাবে। দেখো নিউক্লিয়াস ভাগ হয়ে ক্রোমোজোম ভাগ হয়ে গেল, যেখান থেকে উপরে গেল কিছু চারটা, নিচে কিছু। তারপর টেলোফেজে এসে টোটালি কোষ প্লেট গঠনের মাধ্যমে এখানে এইটুকু নিয়ে একটা নতুন কোষ, এইটুকু নিয়ে একটা নতুন কোষ, ঠিক আছে? তাহলে দেখো একটা থেকে দুটো কোষের সৃষ্টি হয়েছে, নিউক্লিয়াস ভাগ হয়ে দুটো হয়েছে, একবার ভাগ হয়ে দুটো হয়েছে, ঠিক আছে? আর আকর্ষণ তন্তু বিলুপ্ত হয়ে গেছে, একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হয়েছে। এই কোষগুলো দেখতে হুবহু মাতৃকোষের মতো। মাতৃকোষে যেমন ক্রোমাটিন তন্তু ছিল, এখানেও দেখো ক্রোমাটিন তন্তু। ক্রোমোজোম তৈরি হয়ে ভাগ হয়ে আবার নতুন কোষে মাতৃকোষের মতো ক্রোমাটিন তন্তু সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে টেলোফেজ। বানান সহ চিত্র সহকারে পড়বে। এরপর দেখো এখানে কি ঘটনা ঘটলো, কোষ দুটো কিন্তু ভাগ, নিউক্লিয়াস ভাগ হয়েছে, কোষ কি ভাগ হয়েছে? হয় না। তাহলে এরপরের পদ্ধতির নাম সাইটোকাইনেসিস। দ্যাট মিনস সাইটোপ্লাজম এখন একসাথে আছে কোষের মধ্যে, একটা কোষের মধ্যে এখন সাইটোপ্লাজম দিয়ে টোটাল কোষটাই ভাগ হয়ে যাবে, তাহলেই সৃষ্টি হবে। সেই পদ্ধতির নাম সাইটোকাইনেসিস। কাইনোসিস কিন্তু না, কাইনেসিস। দেখো কোষ প্লেটটা এখানে আছে, কোষ প্লেটটা ধীরে ধীরে শক্ত হয়ে একেবারে পুরো দুটো কোষের সৃষ্টি করেছে, দেখেছো? কোষ প্লেট বলতে এই যে সাইটোপ্লাজম সরানো অবস্থায় ছিল, এগুলো জমা হয় এখানে মাঝখানে এসে জমা হতে থাকে। এই যে মাঝখানে এসে জমা হয়ে একেবারে মোটা হয়ে একে তীব্রভাবে বিভক্ত হয়ে পরপর দুটো কোষ সৃষ্টি করবে। এটার মাধ্যমে পদ্ধতিটা শেষ হয়। এখানে শেষ হয় না, এখানে শুধু নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সাইটোকাইনেসিসের মাধ্যমে টোটালি দুটো কোষের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরেরটা দেখো মিওসিস কোষ বিভাজন। মাইটোসিস শেষ, মিওসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা কি বলেছিলাম যে তোমার নিউক্লিয়াস আগে একবার ভাগ হয়েছিল, এখন দুইবার ভাগ হবে, দুইবার ভাগ হয়ে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। এখানে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের মতোই ছিল, কিন্তু এখানে মিওসিসের মধ্যে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, হ্রাস পাবে। ওই জন্য মাইটোসিসকে বলা হয় সমীকরণিক, সমান সমান থাকে, আর মিওসিসটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কেন? এই দুটো প্রশ্ন খ নম্বরে আসে। কেন মাইটোসিসকে সমীকরণিক বলা হয়, ইকুয়েশনাল, আর মিওসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়? তাহলে দেখো মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট সৃষ্টি। দুইটা প্রথমে জনন, এখানে একটা জনন মাতৃকোষ থেকে ভাগ হয়েছিল, এখানে দুইটা জনন লাগবে, দুইটা জনন মাতৃকোষ থেকে দুটো গ্যামেট আসবে। এন মানে কিন্তু হ্যাপ্লয়েড একটা, টয়েস এন মানে ডিপ্লয়েড দুটো। তাহলে একটা আসে টয়েস এন, ডিপ্লয়েড থেকে একটা আসলো, এখান থেকেও একটা আসলো, একটা ডিম্বাণু, একটা শুক্র, একটা পুরুষ থেকে একটা নারীতে। মিওসিস ঘটে কিন্তু জনন কোষে, মাইটোসিস দেহের বৃদ্ধি ঘটায়, আর মিওসিস জনন কোষ, পুরুষ না নারী সেটা সৃষ্টি করে। সেই জন্য একটা পুরুষ থেকে আসে, একটা নারী থেকে এসে মিলিত হয়ে ওটা জাইগোট, ভ্রূণটা যে শিশু সন্তান হবে সে ছেলে না মেয়ে সেটা নির্ধারিত হয়। তাহলে দেখো ডিম্বাণু শুক্রাণু দুটো মিলে আবার যেটা সৃষ্টি করে সেটার নাম কি? জাইগোট। জাইগোট একটা শুক্রাণু এবং ডিম্বাণু কোষ মিলিত হয়ে যে কোষ সৃষ্টি করে সেটার নাম, নতুন কোষটার নাম জাইগোট। এই জাইগোট শব্দটা 9 এর বায়োলজিতে অনেক আছে। আচ্ছা যাও, তাহলে কি হলো, তোমার জনন মাতৃকোষে হ্রাস পেল, ঠিক আছে? প্রথমে দুটো ছিল, দুটো থেকে একটাই হয়েছে, সেটা
সেটা হচ্ছে জাইগোট। এইটুকু তোমার বলা আছে বইতে, বাকিটা তোমরা ক্লাস 9-এর বায়োলজিতে শিখবে। তাহলে মিওসিস কোথায় ঘটে, মিওসিসের বৈশিষ্ট্যটা জনন কোষেই ঘটে বলেছি। আর তারপরের পয়েন্ট কি, বংশগতি নির্ধারণে ক্রোমোজোম ডিএনএ আর ভূমিকা। বংশগতি নির্ধারণে ক্রোমোজোম তোমার বিভক্ত হয়ে, হ্যাঁ, তোমার পুরুষ হবে না স্ত্রী হবে সেটা বলে। তারপর ক্রোমোজোম কাকে বলে, এখানে তোমার সেন্ট্রোমিয়ার কাকে বলে, ক্রোমাটিড কাকে বলে, এইগুলো তো আমি বললাম। সেন্ট্রোমিয়ার গোল অংশ, ক্রোমাটিড হচ্ছে তার সাইডের অংশ, টোটালটা মিলে ক্রোমোজোম, এখানে সংজ্ঞা আছে। আর এই ছবিটা একটু দেখবে, এখানে এই যে তোমার 20 পৃষ্ঠায় গ্রেগর জোহান মেন্ডেল, ওখানে একটু মার্কিং করো, গ্রেগর জোহান মেন্ডেল বংশগতির ধারক, ঠিক আছে। ওনার জন্ম 1822 থেকে 1884, তার মৃত্যু, জন্মসাল মৃত্যুসাল মার্কস করো, এটা অবজেক্টিভে আসে, ছোট চৌগেড়িয়ে যাবে, মার্কস করো। আচ্ছা, তাহলে ডিএনএ বলতে ডি অক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ, এটা বংশগতি নির্ধারণ করে যে ছেলে না মেয়ে হবে, একটার পর আরেকটা ডিএনএ এনে দেয়। এটা কোষের ভিতরে ডিএনএ থাকে, কোষের ভিতরেই ডিএনএ থাকে, এটা বায়োলজিতে পড়বো। কোষের মধ্যে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে, জিনটা তুমি দেখতে কেমন, তোমার গায়ের রং কেমন, চুল কেমন, না এই ধরনের জিনিসটা নির্ধারণ করে। কোষের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন থাকে, এটুকু মনে রাখবে। তাহলে এখানে ডিএনএ তোমার উদ্ভিদ প্রাণী দুটোতেই থাকে। আর কিছু আছে, কিছু জীবের ডিএনএ থাকে না, তাদের কাজ হয় আরএনএ দিয়ে, রাইবোনিউক্লিক অ্যাসিড। যেমন আছে, এটা দাগ দাও, তামাক গাছের মোজাইক ভাইরাস, টোব্যাকো মোজাইক ভাইরাস, ঠিক আছে, তামাক গাছে। তাহলে এখানে মানুষের রং, গায়ের রং, চামড়া, চলে গেলে সব কিছুই জিন কর্তৃক নিয়ন্ত্রিত। এই যে সেকেন্ড লাইনে আছে, জিন কর্তৃক নিয়ন্ত্রিত, এটা অবজেক্টিভে খুব আসে। তাহলে ক্রোমোজোম আর ডিএনএ আরএনএ দিয়ে মানুষের বংশ নির্ধারিত হয়, বৈশিষ্ট্য নির্ধারিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই আলোচনার মাধ্যমে দ্বিতীয় অধ্যায়ে, হ্যাঁ, তোমাদের সিলেবাসের 2 নম্বর প্রথম যে অধ্যায়টা, দ্বিতীয় অধ্যায়, সেটা আলোচনা শেষ করছি। চিত্রগুলো ভালো করে শিখবে। এখানে আমি চিহ্নিত কম করেছি, বইতে চিহ্নিত আছে। কি বলেছি, বিজ্ঞানের সঠিক চিত্র চিহ্নিত করো, নিচে হেডলাইন্স, এগুলো ঠিকভাবে দিবে। একটা যদি ভুল হয় তাহলে কিন্তু নম্বর কাটা যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী দিন দ্বিতীয় অধ্যায়টা নিয়ে আলোচনা করবো সিলেবাসের। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।